বাংলা সাহিত্যের অফুরন্ত ভাণ্ডার থেকে নানা রকম গল্প দিয়ে সাজানো আমাদের গল্পগুড়ির ভাণ্ডার। আজ আপনারা শুনবেন কিন্নর রায়ের লেখা উপন্যাস প্রকৃতি পাঠের তৃতীয় পর্ব। আজ অনেক সকালে হাঁটতে হাঁটতে করুণাময়ী বাজারের দিকে গেছিলেন সতীপ্রসন্ন। পথে ফুল ঝরে যাওয়া রাধাচূড়া আর পায়ে থেতলে যাওয়া নিমফল দেখতে পেলেন। যেন পাথর এমন সব ফলেরা রাস্তায় চলার পথে, মুখ থুবড়ে, কখনো ছোট লাল বিষ পিঁপড়ে সেই ফলের গায়ে। সুকান্তপল্লী বাস স্টপের ডান দিকে ঝাড়ালো বট গাছ, চা কচুরি ঘুগনি পাউরুটির দোকান। পান সিগারেটের দোকানের একটু আগে যে শাখাবনত ফলবতী জাম গাছ, তারও কিছু ফল রাস্তায় পায়ে পায়ে চটকে গেছে। কালচে রং মিশেছে কাদা রঙের সঙ্গে। মানুষ ক্রমশ বাড়ছে, সরে আসছে মূল শহর থেকে। এই শহরের শাখা প্রশাখায় তাই গাছ, ছায়া, পাখি, সবুজ ক্রমশ যেন আরো দূরগামী। হাঁটতে হাঁটতে মনে পড়ল তখনও করুণাময়ী হরিদেবপুর মিনি 40-40-এর 21 চালু হয়নি। 14 নম্বরে চণ্ডীতলায় নেমে দুধারের ধানকল পেরিয়ে হেঁটে বাড়ি আসা কলেজ স্ট্রিট থেকে। সেই সব ধানকলেরা নিরুদ্দেশ। তাদের ছাই দিয়ে ভরাট নিচু জমির ওপর এখন আলো জ্বালানো বাহারি ঘরবাড়ি, মানুষের বসতি। কেবল তার খণ্ডহর স্মৃতি কোথাও কোথাও চিমনিতে ভাঙা বাতিল জং ধরা লোহায়। রাতে তাদের অবয়বে প্রাগৈতিহাসিক জন্তুর মায়া। পায়ের নিচে সেই পাথর প্রতিম শুধুই রঙে নিমফল থিতলে গেল। যে রাস্তায় শর্টকাটে করুণাময়ীর বাজারে যান, সেখানেও তখন ইট ভাটা। ইদানিং বেশ কয়েক বছর ইট তৈরি হয় না। মাটি কেটে নিতে নিতে প্রায় পুকুর হয়ে যাওয়া নিচু জমি বর্ষায় জলে সহজেই তা জলাশয় হয়ে ওঠে। শীত গ্রীষ্মে বা অন্য সময়ে গরু ছাগল চড়ার জায়গা। বুনো ঘাস, ভেরেন্ডা, চুরচুরি পাতা, বুনো ফুল। এ জমিও ভর্তি হয়ে বিক্রি হয়ে যাবে। এখনই 18-20 হাজার টাকা কাঠা, দাম আরো বাড়বে। একটি গাছ মানুষকে 50 বছরে যত অক্সিজেন দেয়, এখনকার হিসেবে তার দাম 15,700 টাকা। গাছ তো আরো কত কি দেয় মানুষকে, ছায়া, সবুজ, বৃষ্টি, কাব্য, এমনকি জীবনদায়ী ওষুধও। 50 বছরে একটি বৃক্ষ 50,000 টাকার বেশি সম্পদ দেয় মানুষকে। মানুষ লোভে, মূর্খ স্বপ্নে সেই অরণ্য নষ্ট করে। ক্যালকাটা মাই লাভ আন্দোলন কি ইউরোপের গ্রিনসদের কাছাকাছি পৌঁছতে পারবে, যারা পরিবেশ সংরক্ষণকে রাজনৈতিক স্তরে নিয়ে এসেছে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে? নাকি শুধুই আবেগে, সেমিনারে, খবরের কাগজে ছাপা নাম, ছবিতে, দূরদর্শনের পর্দায় কিছু অলিক প্রতিশ্রুতির ফাঁদে হারিয়ে যাবে? কলকাতার পুরনো ঐতিহাসিক বাড়ি ভেঙে ভেঙে মাল্টি স্টোরির, এমনকি কলেজ স্ট্রিট কফি হাউসের মালিকানাও নাকি কর্মীদের বদলে কোনো ব্যক্তি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। তার প্রচেষ্টা চলছে ভেতরে ভেতরে। সব বিক্রি হয়ে যাবে, সমস্ত সবুজ, যাবতীয় ইট কাঠ পাথরের ইতিহাস, ট্র্যাডিশন, স্মৃতি মুছে দিয়ে হৃদয়হীন এ কোন আধুনিকতার দিকে যাত্রা? পৃথিবীর কোন দেশে এমন হয়? আকাশে তেমন মেঘ নেই, কিন্তু আলো কম। ভোরের বৃষ্টিতে পৃথিবী জুড়িয়ে আছে। করুণাময়ীর বাজার এখনো বসার সময় হয়নি। গতকাল বাজার করে রেখেছেন। ফ্রিজে তার অতিরিক্ত ভাণ্ডারটুকু জমা আছে। নিশ্চিন্ত। আর তখনই তাকে চমকে দিয়ে খানিকটা কাদা জল ছিটিয়ে কাপড় নোংরা করে কান ফাটানো হর্ন দিতে দিতে যে ট্যাক্সিটা চলে গেল, তার নাম্বারটুকুও ঘুরে ভালো করে পড়তে পারলেন না সতীপ্রসন্ন। অজস্র মোবিল, ডিজেল নাকি পেট্রোল পোড়া ধোঁয়ায় তার নাক, চোখ, ভেতর বার জ্বলে উঠল পাশ পকেট থেকে রুমাল এনে নাক ঢাকা দেওয়ার আগে।
গোটা অস্তিত্ব নড়ে গেল দূষণে। একসঙ্গে কতগুলো সিগারেটের ধোঁয়া ইনহেল করলেন সতীপ্রসন্ন এই একবারের ধোঁয়াবাজিতে? চট করে হিসেবটা মনে পড়ল না। শুধু এ অপরাধেই কলকাতার অর্ধেক গাড়ি বাতিল করা উচিত। আর তার সঙ্গে সঙ্গে এই শব্দের দূষণে এই শহরের 40% মানুষ হয় পুরো কালা, নয়তো অর্ধবধির হয়ে যাচ্ছেন। তার কাছে হিসেব আছে। আসলে একটি কাগজ করতে হলে কত কি যে জানতে হয়, কত লাইব্রেরি ওয়ার্ক, ডাটা, এবং ইদানিং পাঠককে কভার স্টোরি নামক ধোঁকায় ফেলার জন্য। ধোঁকা ছাড়া আর কি বা বলতে পারেন সতীপ্রসন্ন? সেভাবে তো আজও ডেটা স্ট্যাটিস্টিক্স ব্যাংক তৈরি হলো না এদেশে। এইসবের জন্য যার আরো বেশি বেশি প্রয়োজন। তাই শেষ পর্যন্ত বড় কাগজের থেকে তথ্য নিয়ে নিয়ে নিজের মতো করে লিখে প্রচ্ছদ কাহিনীর ধাপ্পা তৈরি করা শুধু। কলকাতার সবুজ খেয়ে নিচ্ছে পাতাল রেল, চক্র রেল, দ্বিতীয় হুগলি সেতু। আসলে নগর বসাতে গেলে মানুষ বাড়লে এসব তো হবেই, কিন্তু ঘিঞ্জি পরিবেশকে দূর করার কথাও ভাবাতে হবে। না হলে মস্কো, পিকিং, পশ্চিমী দেশের যে কোনো বড় শহরে কেন এত সবুজের আয়োজন? গাছ আর গাছ। সতীপ্রসন্ন কাগজে পড়েছেন প্লেনের সিটে বসে পিকিং নাকি এখনকার বেজিং অথবা পেইচিংকে মনে হয় কোনো সবুজ বনভূমি। এ গাছই তো বৃষ্টি ডেকে আনে, প্রাকৃতিক ভারসাম্য রেখে ভূমির ক্ষয় রোধ করে। বীরেন রায় রোড ধরে সোজা সিঁড়িটি মোড়ে এসে ডান দিকে ঘুরে করুণাময়ী যাওয়ার সাবেক পথটি সামনে ভেসে উঠল সতীপ্রসন্ন। সময় কম লাগতো বাজারে আসতে। তখন রাস্তার বুক ফেটে পাতালের মাটি তুলে আনা শুরু হয়নি। বাঁ পাশে টালির নালা, ঢালু জমির গায়ে বুনো ঝোপ, ওপারে টালির চাল, বাঁশ মাটির দেয়ালের বসতি। অজস্র শকুন বসে থাকে এপারে ওপারে মৃত মাংসের আশায়। ডান দিকে বিড়ি সিগারেটের দোকান, জুতো সারানোর ছাউনি, একটি খালি পাকা বাড়ি, ফাঁকা মাঠ, বন্ধ কারখানা। উল্টো দিকে জবরদখল ঝুপড়ি বস্তি, যা কিনা নিয়মিত চোলাই মদের বিশ্বস্ত ঠেক। আর তারই সামনে প্রায় 1 তলা সমান কাঠের রথ। প্রতি বছর রথযাত্রার দিনটিতে রং করা রঙিন রথ জগন্নাথ, বলরাম, সুভদ্রা নিয়ে পিচকল পেরিয়ে সুকান্তপল্লীর মোড়ে বটতলায় থামে। সেখানে 7 দিন থেকে আবার ফিরে আসে উল্টো রথের টানে। সারা বছর ঝড় বৃষ্টি রোদের রথের কাঠামোটি কিন্তু অবিচল থাকে ওই বস্তির সামনে। এখনো এই মাটি কাটার সমারোহেও তা স্থির, অনড়। শুধু চোলাইয়ের ঝুপড়িগুলি কিছু এদিক ওদিক হয়ে গেছে। যদিও কিছুদিন আগে উৎসব গেছে, কিন্তু রথের চেহারায় তেমন জেল্লা নেই। মর্নিং ওয়াক থেকে ফিরে অরিনের সঙ্গে বসবেন সামনের 3টি সংখ্যার কভার স্টোরি নিয়ে। দেশপ্রিয় পার্কের কাছ থেকে 2টি বাস বদলে অরিন তার বাড়ি আসবে। বাড়ির পথে নতুন হাঁটা অভ্যেস করা রাস্তায় ফিরে যেতে যেতে পুরনো চলা পথের মানচিত্রটি হঠাৎ মনে পড়ল সতীপ্রসন্নর। এমন তো অনেক সময়েই হয়। ভোরের রুটিন মাফিক হাঁটাটি সেরে বাড়ি ফিরে মুড়ি আর নারকেল কোড়া খাচ্ছিলেন সতীপ্রসন্ন, সঙ্গে সামান্য চিনি। বাড়ির উঠোনে এখনো 2টি গাছ, বছরের নারকেল কিনতে হয় না, এবং তাদের 2 ভাইয়ের গোচরে তাদের ভাবখানা থাকে যেন কিছুই জানি না। মনোরমা আর অপরাজিতা নারকেল পাতা থেকে বের করা ঝাঁটার শলা, ঝুনো নারকেল বিক্রি করে পয়সা সমানভাবে ভাগাভাগি করে নেন। 4-5 টাকার কমে এখন একটা ঝুনো নারকেল পাওয়া যায় না। বিজয়া, লক্ষ্মী পুজো, আম্বুবাচি, পৌষ সংক্রান্তির সময় দাম আরো বাড়ে। হিসেব করে সময় মেপে মেপে বাজারে নারকেল ছাড়েন 2 বোন, 2 জা। বাড়ি থেকে নিয়ে যাওয়ার লোক আছে। এই তো কদিন আগে সহদেব এসে গাছ ঝুরিয়ে দিয়ে গেল। পুরনো পাতা কেটে গাছ পরিষ্কার করে কাকের বাসা ভেঙে, এসব মনোরমা আর অপরাজিতার দায়িত্ব।
মুড়ি নারকেল খেতে খেতে জুন সংখ্যার পরিবেশ সংক্রান্ত কভার স্টোরিতে নিজেই ফিরে যাচ্ছিলেন সতীপ্রসন্ন। বাড়িতে রাখা ফাইলবন্দি সংখ্যা উল্টাচ্ছিলেন। পরিবেশের মে সংখ্যাটি পুরোপুরি বিশ্ব পরিবেশ দিবসকে মনে রেখে খুব ভালো ভালো তথ্য দিয়ে মলাট কাহিনী সাজিয়েছিল অরিন। এরপরে আরো দু একটি কাগজের এই ধরনের লেখায় অরিনের স্টোরিকে সূত্র বলে উল্লেখ করা হয়েছে। এটুকুই তো পরিবেশের গর্ব, তার পাওয়া। এর সঙ্গে একটু ভালো ছবি দিতে পারলে। ব্যর্থতার শ্বাস দীর্ঘ হয়। সতীপ্রসন্ন সেটি কষ্ট করেই চাপলেন। কলকাতায় যে হারে মানুষ বেড়েছে সেই হিসেবে খোলা জায়গা, পার্ক বাড়েনি। যে কোনো আধুনিক শহরে মাথাপিছু খোলা জমি থাকার হিসেব 250 বর্গফুট। লন্ডন আর বিশ্বের অন্যান্য অঞ্চলে বিষয়টি মানা হয় কঠোরভাবে। কলকাতার মাথাপিছু উন্মুক্ত জমির মাপ মাত্র 20 বর্গফুট। লবণ হ্রদের জলাভূমি ইস্টার্ন বাইপাসের ফাঁকা অঞ্চল দখল করে নিচ্ছে ইট, কাঠ, কংক্রিট। কলকাতায় পার্ক, ময়দান এসব নিয়ে 1,500 একর খালি জমি ছিল। তার মধ্যে 750 একর ময়দান। 300 একর জমি নিয়ে কলকাতায় 104টি পার্ক। দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর, বেলেঘাটার সুভাষ সরোবর মিলিয়ে 400 একর। সরকারি গুদাম, বেআইনি ক্লাব ঘর, নয়তো নাটমঞ্চ পার্কের জমি নিয়ে নিয়েছে। দক্ষিণ কলকাতার 10টি পার্কে তৈরি হয়েছে পাতাল রেলের গুদাম, অফিস ঘর। অবশ্য পার্কের জমি পাতাল রেল ফিরিয়ে দিচ্ছে। চিড়িয়াখানার জমি ছাঁটাই করে উঠছে আকাশ চাটা 5 তারা। হায় কলকাতার সবুজ। দীর্ঘশ্বাসের সঙ্গে নারকেল মুড়ি গলায় আটকে আসে। পাশে ভরণের পেট মোটা গ্লাসে জল। ভরণের গ্লাস এখন আর হয় না। এ তাদের কালীঘাটের বাড়ির পারিবারিক স্মৃতি। গেলাসের গায়ে অক্ষরমালার সতীপ্রসন্ন, তার নিচে সরু লাইনে একটু ঢেউ খেলানো নকশা। মাঝতে মাঝতে তার অনেকটা আবছা হয়ে গেছে। কাঁসা, হোয়াইট মেটাল, কাশির কাঁসা, ভরণের থালা গেলাস, বাটি ঘটিতে নাম লেখানোর রেওয়াজ ছিল তখন। বাসনওয়ালার লোকই বাড়ি এসে খুটখুট করে লোহার ছোট ছেনি দিয়ে সেসব এখন আর হয় না। জলে গলা ভিজিয়ে পরিবেশের পাতা উল্টাতে উল্টাতে আবারও দূষণ সমস্যায় ফেরেন সতীপ্রসন্ন। কলকারখানার বিষ ধোঁয়া প্রতি ঘন্টায় কলকাতার 35,000 লিটার অক্সিজেনকে দূষিত করছে। গাড়ির পোড়া পেট্রোল, ডিজেল আছে। ভারী বাতাস টানতে ফুসফুসকে অতিরিক্ত শ্রম করতে হয়। ক্রমাগত অভ্যন্তরে এইসব বাতাসি ক্লেদ জমতে যক্ষা বা ক্যান্সারের সম্ভাবনা জন্মে যায়। কলকাতা আর তার আশেপাশের 2000 কারখানার 27,000 ফার্নেসের চিমনির মুখ দিয়ে 396 টন বিষাক্ত ধোঁয়া মিশছে বাতাসে। তার সঙ্গে আছে 60,000 রান্নার উনুনের ধোঁয়া। প্রতি বর্গমাইল বাতাসে প্রতিদিন 271 মেট্রিক টন দূষিত পদার্থ মিশছে। গোটা ব্যাপারটা ভাবলে গা ছমছম করে, যেন আইকম্যানের গ্যাস চেম্বারে সবাই একসঙ্গে বসবাস করছে, অবশ্যম্ভাবী মৃত্যুর প্রতীক্ষায়। তাদের যৌবনে দেখা ময়লা ছুঁইলে শাস্তি পাইবে, লেখা ঢেউ খেলানো টিনের ঘেরা জঞ্জাল ফেলার জায়গা নিরুদ্দেশ। তার বদলে বড় বড় সিমেন্টের বাঁধানো ডাম্পিং ইয়ার্ড। শহর বাড়ার সঙ্গে সঙ্গে এমনই হয়ে থাকে, কিন্তু ময়লা তুলে নিয়ে যাওয়ার লরি পর্যন্ত নেই। অরিন তার স্টোরিতে লিখেছে, কলকাতার দৈনিক জঞ্জাল জমে 2400 টন, মাথাপিছু মাত্র 700 গ্রাম। এ ময়লা সরানোর জন্য দৈনিক 200টি লরির দরকার। পুরসভার কাছে 150টি লরি, তার মধ্যে চালু 130টি। দিনে 1700 টনের বেশি ময়লা সরানো যায় না। জঞ্জালের দূষিত গ্যাস মেশে বাতাসে। কলকাতার খাটা পায়খানা থেকে প্রতিদিন 3000 টন ময়লা সরানো হয়, তাও হচ্ছে না। এইসব খাটা পায়খানার থেকে বেরিয়ে আসা দূষণও কলকাতার বাতাসকে খারাপ করে।
তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোকে দূষণমুক্ত করার তেমন ব্যবস্থা কই? এ ধোঁয়া বিপজ্জনক। কে শুনবে, কে বলবে? পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বিপদ তো আগেই। চেরনোবিলের দুর্ঘটনা, সে কি পরমাণু বোমা পড়ার থেকে কম বিপজ্জনক? আর পাশাপাশি ভোপাল ট্র্যাজেডিও মনে পড়ে যায়। বহুজাতিকের বিষ তো এখনো এই ভারতবর্ষের বাতাসেই। প্রজন্ম ধরে যে ভোপালের মানুষ এই বিষাক্ত ট্র্যাডিশন বহন করবে কে জানে। মুড়ি নারকেল শেষ হয়ে গেছে। ভরণের গ্লাস থেকে জল খেলেন সতীপ্রসন্ন। তার মনে পড়ল বাতাসের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গঙ্গার দূষণ। কারখানার তেল কালি, যাবতীয় নোংরা আবর্জনা সবই নম গঙ্গায় নম। প্রতিদিন হুগলি নদীর জলে মিশছে 3000 টন দূষিত পদার্থ। মানুষ কোথায় যাবে? তাদের বাল্যে গঙ্গায় যে ইলিশের রূপলি ঝিলিক এই বর্ষায় দেখা যেত, তার স্মৃতি তো শুধু কবিতায়, ছবিতে, অতীত স্মৃতিচারণায়। গভীর সমুদ্রে ইলিশের ঝাঁক ভেঙে দিচ্ছে ট্রলার। নদীর দূষণ ইলিশকে আটকে দিচ্ছে। অথচ এই বর্ষায় যে কোনো বাঙালি গৃহস্থের হেসেলে ভাজা ইলিশের মম গন্ধ শুধুই বিধুর নস্টালজিক স্মৃতি। ইলিশের তেল, লুকা, ডিম ভাজা দিয়ে গরম গরম ভাতের স্বাদ। শরীরের সুপ্ত লালাগ্রন্থিগুলো সরস সতেজ হয়ে উঠতে চায়। হায় ইলিশ, জলের রূপলি শস্য। সতীপ্রসন্ন বাইরের আকাশে দেখলেন। 8টা নাগাদ অরিনের আসার কথা। ছেলেটি সময় দিলে সেই সময় রাখে। রোদের ঝাঁজ নেই, কেমন যেন বিষাদ আছে। মুড়ির বাটি, মুছে আসা নিজের নাম লেখা ভরণের গেলাস তুলে নিয়ে রান্নাঘরের দিকে যেতে যেতে সতীপ্রসন্ন টিনের বেঁটে দরজা ঠেলে কারোর ঢোকার শব্দ পেলেন। ঘড়িতে ঢং ঢং করে 8টা বাজছে। আর সঙ্গে সঙ্গে দীপেশের পুতুল নাচা বিদেশি ঘড়িও বেজে উঠল। সময়, গেটের শব্দ বুঝিবা সতীপ্রসন্নর মস্তিষ্ককে জানিয়ে দিল অরিন আসছে। অরিন এসে পড়ল। টিউবওয়েল পাম্প করে করে উঠোনে হাত ধুতে আসা সতীপ্রসন্ন আবারও আকাশের দিকে তাকালেন। মেঘের ফিল্টারে অনেকটা আটকে যাওয়া ম্লান রোদ এসে পড়েছে গোটা পৃথিবীর শরীরে। টিউবওয়েল টিপে হাত ধুতে ধুতে একবার গলা খাকারি দিলেন সতীপ্রসন্ন। তারপর আরো একবার। অরিন ততক্ষণে তার স্টাডিতে পৌঁছে গেছে। কাঁসার বাটিতে নারকেল কোড়ার তেল তেলে কষটুকু কয়েকবার ধুলেও বাটি থেকে একেবারে মুছে যায় না। বার 2 ঝাঁকানি দিয়ে হাওয়ায় উঠোনের বাটির জল নামিয়ে দিতে দিতে সতীপ্রসন্ন দেখতে পেলেন বাথরুমের টালির চালে এখন অনেক রোদ। মেন্তু ভান্ডারির দোকানে খদ্দেরের ভিড়। তাদের টুকরো সংলাপ, দর নিয়ে কাটাকুটি। পাঞ্জাবি পাজামা পরলে অরিনকে দেখতে বেশি ভালো লাগে। ঝোলা কাঁধে, পায়ে স্যান্ডেক চপ্পল। অরিন, এবার আমাদের কভার স্টোরি বলে প্রফেশনাল হাউসের সম্পাদকের মতো মুখ করতে ইচ্ছে হলো সতীপ্রসন্ন। কিন্তু অরিন তাকে কাকাবাবু বলে। আর তিনিও মাসিক কম টাকার এক্সপ্লয়টেশন এবং স্নেহে একই সঙ্গে বেঁধে রাখেন এই যুবককে। এর বেশি মাইনে দেওয়ার ক্ষমতা নেই সতীপ্রসন্ন। অথচ অরিনের মতো ছেলে এত ড্যাশিং পুশিং। স্টাডি রুমে চৌকির ওপর লেখার জন্য কাঠের ডেস্ক, একটা চেয়ার, টেবিল, কিছু ফাইল, বইয়ের আলমারি। অরিন ভারী কাঁধ ছোলা চেয়ারের পিঠে ঝুলিয়ে রাখল। খালি গায়ে লুঙ্গি পরা সতীপ্রসন্ন। হালকা সবুজ রঙের হ্যান্ডলুম পাঞ্জাবি আর সাদা পাজামা পরা অরিন চৌকিতে বসল। তখনই সিগারেটের গন্ধ টের পেলেন সতীপ্রসন্ন। যেহেতু নিজের তামাকের অভ্যেস নেই, তাই বড় সহজেই এই ঘ্রাণ নাকে আসে। তাড়াতাড়ি একবার ভেতরে গিয়ে বুক কাটা ফতুয়া পরে এলেন। একেবারে খালি গায়ে থাকাটা হোক না অরিন। কাকাবাবু, এ সংখ্যার কভার স্টোরি বহুতল বাড়ি যদি করা যায়। অরিন একটু যেন আমতা আমতা করেই কিছু বলতে চাইল। গোল গলা পাঞ্জাবির নিচে ঘাড়ের পেছনে তার বাঁ হাত ছিল।
অনেকটা যেন সংকোচেই, চুলকোনোর ভঙ্গিতে। সতীপ্রসন্ন ততক্ষণে চৌকিতে থিতিয়েছেন। ভালো ভেবেছ, আমিও তাই ভাবছি। অন্তত 3টে স্টোরি করতে হবে, তার মধ্যে একটা হিউম্যান স্টোরি, ইন্টারভিউ বেসড, বাকি দুটো তথ্য, ডাটা ইত্যাদি নিয়ে। সুভাষ কাল এলে ওকে ছবি করতে বলে দেবে, ভালো বড় ফটোগ্রাফ। জানো তো, এখন তোমার কম্পিটিটর শুধু দৈনিক ভোরের আলো গ্রুপ অফ পাবলিকেশনই নয়, কম্পিটিটর টিভিও। আর স্টোরি করবে গল্পের ফর্মে, সামনে ইভেন্ট আনবে। তুমি অবশ্য তাই করো, কিন্তু আবারও বলে দিলাম, যারা সাফারার এই শহরের ফ্রেমের ভেতর বাড়ি না পেয়ে ভেঙে পড়ায়, যারা প্রমোটার, এরকম কয়েকজন, এবং পুলিশ। মানুষ হার্ড নিউজ নয়, একটু বেশি গল্পই পছন্দ করে। অরিন বুঝতে পারছিল না কোন যুক্তিতে সতীপ্রসন্ন তার পুরনো স্টোরি ফ্রেমিং এর কায়দা ভেঙে ফেলতে চাইছেন। সে কি শুধুই ভোরের আলো গ্রুপ অফ পাবলিকেশনস আর ভবিষ্যতের চ্যালেঞ্জ, নাকি নিজের অস্তিত্বের প্রশ্নে? মানুষ গল্প পড়তে চায় কাকাবাবু, তার সঙ্গে তথ্য। ইদানিং বাংলা জার্নালিজমের প্যাটার্ন এটাই। অরিনের এ যুক্তিতর্ক সতীপ্রসন্ন বহুদিন মানতে পারেননি, বরং তার প্রত্যুত্তরে ব্যঙ্গ ছিল। তবে ইদানিং কেন এ অদল বদল? তবে কি অস্তিত্ব রক্ষার সংকট? দেয়ালে পিঠ থেকে গেছে? এসব কথোপকথনের ফাঁকে একবার 1 মিনিট আসছি বলে বাইরে গেল অরিন। ছেলেটা তার সামনে সিগারেট খায় না, অথচ সতীপ্রসন্ন নিশ্চিত এ যাওয়া নিকোটিনের টানে। পরিবেশের নির্বাচিত লেখার ফাইল একটু অন্যমনস্ক হয়েই যেন ওল্টাচ্ছিলেন সতীপ্রসন্ন। তার মনে পড়ল বছর 10 আগে পরিবেশ শুরু করার দিনটি মহাবোধি সোসাইটিতে সভা। ভেবেছিলেন পাড়ায় পাড়ায় বিজ্ঞান ক্লাবগুলোর ইন্টারভিউ ছেপে তাদের নিয়ে আসবেন পরিবেশ আর বিজ্ঞান আন্দোলনের সঙ্গে। অনেক কিছুই হলো না, এক জন্মে হয়ও না বোধহয় সবকিছু। সতীপ্রসন্নর জন্মান্তরে বিশ্বাস নেই, তবু তিনি জানেন বয়স গড়িয়ে যাওয়া জীবন মানুষকে স্লথ করে। বহু ইচ্ছে অপূর্ণ থেকে যায়। গোটা কাগজটাকেই পিটিএসে ছেপে দেওয়ার স্বপ্ন তার আজও আছে, কিন্তু ব্যাপারটা বাস্তবে আসছে না। অথচ ভবিষ্যৎ ছাপায়, বিজ্ঞাপনে, রং আর লেআউটের কারিকুরিতে, প্রফেশনাল ডিস্ট্রিবিউটিং চ্যানেল দিয়ে মানুষের অভ্যাসে ঢুকছে। বিজ্ঞান চেতনা থেকে গল্প, ফ্যান্টাসি, হররের আধিক্য। এমনকি কখনো গ্রহান্তরের মানব বা মানবীর সঙ্গে এ পৃথিবীর বাসিন্দাদের যৌন জীবনও গল্পের বিষয় হয়ে থাকে। সতীপ্রসন্ন তো এসব পারলেন না। তিনি গাছ, পাখি, ফুল, মানুষ, সভ্যতা চেনাতে গিয়ে পরিবেশ আর প্রকৃতি সংরক্ষণের কথা ভেবে 10টা বছর শুধুই ছুটেছেন। সেভাবে নিজস্ব লেখক গোষ্ঠী তৈরি হয়নি। কভার স্টোরি করার জন্য যে বিপুল কম্পিটেন্সি থাকার কথা, তাও তার নেই। এমনকি প্রথম তিনি তো কভার স্টোরিতে বিশ্বাসীও ছিলেন না। কিন্তু পাঠকের চাহিদা, সবাই করছে, নইলে টিকে থাকা যাবে না, এমন বোধ থেকে তার প্রচ্ছদ কাহিনী পর্বে আসা। তবু চালিয়ে যেতে হয়, এক জায়গায় এসে আর ফেরা যায় না। অন্ধ তাড়নায় সামনে, আরো সামনে। অরিন ঘরে এলে বাতাসে আবারও পোড়া সিগারেটের গন্ধ পান সতীপ্রসন্ন। আকাশ থেকে মহিমা হয়ে রোদ নেমে এসেছে পৃথিবীতে। অরিন বিছানায় বসে তার থেকে অন্তত 3 দশকের বড় সম্পাদক মুদ্রক প্রকাশককে দেখছিল। অরিন এসেছে বলেই খাদির বুক কাটা ফতুয়া পরেছেন সতীপ্রসন্ন, নিচে 2টি পকেট। সেই ফতুয়া এখন ঘামে ভিজছে, পিঠে, বুকে। বাড়িতে সাধারণত খালি গায়েই থাকেন, বিশেষ করে গরমে। অরিন কিছু একটা বলার জন্য উসখুস করছিল। সতীপ্রসন্ন তার বয়সের অভিজ্ঞতায় আন্দাজ করে নিলেন ঘোরাঘুরির জন্য অরিন টিয়ে চাইছে। অথচ কথাটা বলতে গিয়ে বরাবরের মতোই কিছু সংকোচে, অস্বস্তিতে ড্রয়ার খুলে 3টে 10 টাকার নোট তার সামনে ধরে বললেন, অফিসে গিয়ে ভাউচার সই করে দিও।
পাঞ্জাবির ভেতরের পকেটে টাকাটা রাখতে রাখতে অরিন হাসল, ঘাড় নাড়ল। তার বাদামি কপালে পড়ে থাকা ঘন চুলের গোছ, গালের হালকা লালচে দাড়ি, সব মিলিয়ে যেন যৌবন, আহা যৌবন। রান্নাঘর থেকে মনোরমা অরিনের জন্য চা নিয়ে এলেন। কেমন আছেন কাকিমা? বলতে বলতে অরিন উঠে দাঁড়ায়। 2 কাপ চা টেবিলে নামিয়ে রাখতে রাখতে মনোরমা, বসো বাবা বসো বলে টান হানলেন। তার মুখে রান্নাঘরের আঁচটুকু লেগে আছে, কিছু ঘামও। আপনি ভালো আছেন কাকিমা? চা টেনে নিতে নিতে অরিন দেখল তার প্লেটে 2খানি বিস্কুট। সতীপ্রসন্ন চায়ের সঙ্গে বিস্কুট খান না, তাছাড়া একটু আগে তিনি মুড়ি খেয়েছেন। মুড়ি খাবে বাবা? 2টি দেব? অরিন ঘাড় নাড়ল, খাবে না। মনোরমা ফিরে গেলেন। চায়ে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে নরম করে ঠোঁট আর জিভের চাপেই তাকে মুখের গভীরে চালান করে দিতে পারল অরিন। চা খেতে খেতে সতীপ্রসন্ন আবারও জানালার দিকে তাকালেন। সেই পেঁপে গাছটি তার ডাল পাতায় প্রায় ঘরের ভেতরেই সবুজ হাত বাড়িয়েছে, তার উপর রোদের কারুচিত্র। চায়ে শেষ চুমুক দিয়ে সতীপ্রসন্ন বললেন, অরিন, তুমি আর দাঁড়িও না, আজ থেকেই কাজে বেরিয়ে পড়ো। লেখা যাতে ছবি শুদ্ধ এ মাসের শেষে অবশ্যই জমা পড়ে তার ব্যবস্থা করবে। কাঁধে ঝোলা তুলে নিয়ে অরিন আর দাঁড়ালো না। সতীপ্রসন্ন গেট পর্যন্ত এগিয়ে গেলেন। রাস্তায় বেরোবার ঠিক আগের মুহূর্তে অরিন বলল, কাকাবাবু, আপনি আজ কটা অবধি আছেন কলেজ স্ট্রিটে? আমি পারলে একবার যাব। এলে ভালো হয়, কভার স্টোরির ব্যাপারে আমিও একটু নিশ্চিত হই। মাথায় সারা গায়ে রোদ মেখে নিতে অরিন রাস্তায় নেমে এলো। রাসবিহারীর রথের মেলা থেকে কেনা পাতিলেবুর কলমের চারা শাবল দিয়ে গর্ত খুঁড়ে খুঁড়ে ভিজে মাটি কেঁচো তুলে এনে এনে বসাচ্ছিলেন মনোরমা। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, গাছের পাতারা জল ধুয়ে ধুয়ে আরো যেন একটু বেশি সবুজ। আকাশে মেঘলা ভাঙা রোদ। এই শ্রাবণে বৃষ্টির পর রোদ উঠে এলে তাতে ধার থাকে। মনোরমা খালি গায়ে শুধুমাত্র আঁচল বেড়ানো শরীরে শাবল তোলা নামানোর ছন্দে ঘামছিলেন। লেবু গাছের গোড়ায় মাছের আঁশ, পটকা, বড় ভালো সার। মনোরমার মনে পড়ল, কাল রাসবিহারীর মোড়ে বাসে ওঠার আগে মেলায় গেছিলেন। উল্টো রথ চলে যাওয়ার পর ভাঙা মেলা। আগেকার সেই ব্যাপ্তি, অনেক জিনিসপত্র, ভিড় এখন আর নেই। সে ছিল তাদের যৌবনে। এখনো অবধি গঙ্গার উপর পাকা সেতু হয়নি, কাঠের পোলই শুধু চেতলায় যাওয়ার। তার উপর দিয়ে টানা রিক্সা যায় না। তবু পছন্দ মতো গাছ কিনলেন মনোরমা। একটা পাতিলেবুর, কয়েকটা রজনীগন্ধা, একটা ডবল থাক জাপানি বেলফুল। অনেকটা গভীর করে লেবু গাছের শেকড় মাটিতে নামিয়ে তার চারপাশ দিয়ে ধীরে ধীরে ঝুড়ো ঝুড়ো আলগা মাটি ছড়িয়ে দিলেন মনোরমা। বৃষ্টিতে শেকড় ধরে যাবে। কাল কালীঘাটের বাড়ি হয়ে মেলা দেখে ফেরার পথে এই বৃক্ষ সংগ্রহ। একটু আগে বাথরুম থেকে ফিরেছে দীপেশ। তার সারা গায়ে অডিকোলনের সৌরভ। গুরুজি পাঠিয়েছেন প্যারিস থেকে এক বিদেশি শিষ্য মারফত। এ মাসের শেষে নেতাজি ইন্দোরে বাজাবেন গুরুজি। গোটা শহর জুড়ে ছাপানো পোস্টার পড়বে। হোর্ডিংয়ে গুরুজির বড় ছবি রেওয়াজ করছেন, কখনো বা বন্দিশ আলাপ এবং ঝালার মুদ্রায়। নিচে স্পন্সর করা সিগারেট কোম্পানির নাম, প্রোডাকশনের ছবি। এসব লেআউট দীপেশ কালই দেখেছে। এই অনুষ্ঠানে দীপেশ থাকবে গুরুজির পাশে। তার নামটুকুও হোর্ডিংয়ে, পোস্টারে, দৈনিকে, টিকিট বিক্রির বিজ্ঞাপনে। খবরটা দীপেশ আগেই কিছু জানত। কাল সকালে উদ্যোক্তারা ব্যাপারটা কনফার্ম করে 80% পেমেন্ট দিয়ে গেছে। নানান বিষাদের মধ্যেও টাকা পেলে ভালো লাগে দীপেশের, কিছু উত্তেজনাও। আকাশের এই উধাও নীলিমায় কোথাও কোনো মালিন্য নেই।
সাদা মেঘ উড়তে উড়তে আকাশকে যেন খানিকটা শরৎকালীন মেজাজ দিয়েছে। মোটা দাঁড়ার বড় চিরুনিতে চুল আঁচড়াতে আঁচড়াতে দীপেশ শীষ দিচ্ছিল ধীরে। শব্দটি শুধু যেন তারই কানে যায়, একদম দমে। ইনডোরে গুরুজির পাশে বসে বাজানো থাকা অডিকোলনের সুঘ্রাণের সঙ্গে সঙ্গে তার মনও যেন হয়ে উঠেছিল সুরভিত। কেন দীপেশ নিজেও জানে না। এই সুখ আর রোমাঞ্চের মুহূর্তে তার মনে পড়ে গেল কিছু বিষাদ। শ্রবণা আজও তার জীবনে থাকলে হয়তো আরো সুগন্ধ বিধুর হয়ে উঠতে পারত দীপেশ, নাকি উল্টোটাই। ব্যক্তিত্বের সংঘর্ষে কিছু ঈর্ষায় শ্রবণা আর দীপেশ সরতে সরতে কোথায় কোন কোণে যেন চলে গিয়ে শুধুই ঝাঁপিয়ে পড়ার প্রতীক্ষা করত। এই বাজনা ধরে কতকাল থাকবে? টোটাল আনসার্টেন। কিছু কমার্শিয়াল কাজকর্ম করলে পয়সা তো দরকার, বাঁচতে গেলে সবার আগে টাকা। রাগে অধৈর্য হয়ে পড়লে বিরক্তিকর কপাল কুঁচকে চুল ঝাঁকাতো শ্রবণা। দীপেশ এই চাহিদাটুকু পূরণ করতে না পেরে, আমি ওভাবে পারবো না, তোমার পড়ানোর টাকায় তো বেশ চলে যাচ্ছে শ্রবণা, কিংবা তুমি ঋত্বিকের মেঘে ঢাকা তারা দেখনি, এসব বলে প্রসঙ্গান্তরে সরে যেতে চাইত। আর এভাবেই সে ক্রমশ শ্রবণার চোখে ওয়ার্থলেস, কুড়ে, স্বার্থপর ইত্যাদি বিশেষণে বিভূষিত পুরুষ হিসেবে ফুটে উঠেছিল। দূরত্ব বাড়ছিল, ফাটল বাড়তে বাড়তে যা হয়ে থাকে, ভাঙন। তাই এসেছিল অবধারিতভাবে এই দাম্পত্যে। দোলনকে একটা ফোন করে ব্যাপারটা জানানোর কথা মনে এলো দীপেশের। তবু তারও আগে একবার শ্রবণাকে মনে পড়ে গেল। ভাবনার ফাঁকে ফাঁকে চিরুনির দ্বারা দিয়ে ঘাড়ের ওপর উজিয়ে থাকা চুল পাট পাট করে ফেলেছে। নিখুঁত কামানো গালের ছায়া পড়ল আয়নায়। সামনে ঝুঁকে আসতে ছায়া ভেঙে গেল। কানের ওপরে রগে জুলপিতে দু একটি সাদা চিহ্ন। দীপেশ মনে করতে চাইল না তার বয়স হচ্ছে, তবু মনে হলো। উঠোনে পাতিলেবু, রজনীগন্ধা আর ডবল থাক জাপানি বেল ফুল গাছ পুঁতে টিউবওয়েল টিপে টিপে লোহার শাবল ধুচ্ছিলেন মনোরমা। ধুয়ে মাটি পরিষ্কার করে না রাখলে শাবল কোদাল ভালো থাকে না। আর তখনই কোত্থেকে উড়ে আসা এক টুকরো কালো মতো মেঘ বৃষ্টি হয়ে গলে পড়ল সিঁড়িটির মাথায়। কবরখানা, বাঁশঝাড়, মিন্টু ভান্ডারির দোকানের টালির চাল, গাছগাছালি, পুকুর, ঘরবাড়ি, গরু, ছাগল, পুকুর, হাঁস সব ভিজে গেল বৃষ্টিতে। বৃষ্টির সঙ্গে সঙ্গেই প্রায় রোদও হাসছিল। ছেলেবেলায় এরকম রোদ আর বৃষ্টি একসঙ্গে নেমে এলে মনোরমারা বলতেন শেয়াল কুকুরের বিয়ে হচ্ছে। ঠিক এখনই তার কোনো আশ্রয়ের নিচে যাওয়ার তাড়া ছিল না। ভিজলে, একটু ভিজে গেলে ক্ষতি কি? বড় জোর গলা ব্যথা হবে, নয়তো একটু সর্দি, সে তো এ বয়সে আছেই। বৃষ্টির ফোঁটা পড়ার সঙ্গে সঙ্গে সবুজ ঘাসের গায়ে তরুণ ব্যাঙেরা লাফাতে লাফাতে কোথায় যেন মিলিয়ে যাচ্ছিল। তখনই আকাশের দিকে তাকিয়ে দীপেশের মন খারাপ। শীষে যে সুর ভেসে উঠেছিল তা বন্ধ। এরকম খেপে খেপে বৃষ্টি এলে দোলনের বাড়ি যাওয়া প্রায় অসম্ভবই হয়ে পড়বে। কতটা দূর কাকুরগাছি, তারপর বৃষ্টিতে ট্যাক্সি পাওয়া যাবে না। ফোনে কি পাওয়া যাবে এতখানি দূরত্ব? নিজের স্টাডিতে বসে সেট স্কোয়ার ফেলে পিটিএস এর নানান অক্ষর পেস্টিং করছিলেন সতীপ্রসন্ন। বাক্য বিন্যাসে, শব্দ গঠনে, আগামী সংখ্যা পরিবেশের বিজ্ঞাপন সেটিং করতে করতে তার মনে হচ্ছিল রেগুলার পোস্টার না রেখেও এতগুলো বছর তিনি চালিয়ে এলেন। ডেইলিতে যাবে। প্রকাশিত হলো এই সুসমাচারটুকু, সঙ্গে মলাট স্টোরি আর দু একটি গুরুত্বপূর্ণ চটকদারি লেখার নাম। পাশে এই সংখ্যার মলাটের একটা ছোট সাদা কালো ছবি। বিজ্ঞাপনটি নিয়ে কলেজ স্ট্রিটের অফিসে গেলে খবরের বিজ্ঞাপন প্রতিনিধি এসে নিয়ে যাবে। কালকেই বেরোবে খবরের পাঁচের পাতায়। শুধু বক্স রুল আর দু একটা ভেতরের ছোট রুল
খবরের আর্টিস্টই করে দেবে। কেবল গায়ের সেলোফেনটুকু মন দিয়ে মাপ মতো লাগিয়ে দিলেন সতীপ্রসন্ন। প্রকাশিত হলো শব্দটি রিভার্সে মাথার উপর, তারপর পরিবেশের পার্মানেন্ট লোগোটি। এই তো বিজ্ঞাপনের লেআউট। এতে এত হাতি ঘোড়ার কি আছে? স্যানিটারি পায়খানার টালির চাল আর আলকাতরা মাখানো বেটে দরজার মাঝে যে ফাঁকটুকু, সেখান দিয়ে অনেকটা আকাশ চোখে পড়ে সুধাপ্রসন্ন। নারকেল গাছের সবুজ পাতা ছুঁয়ে ছুঁয়ে বৃষ্টির জল পৃথিবীতে ঝরে পড়ছিল। ডান পাশের পাঁচিলে সবুজ মখমল রঙের উজ্জ্বল শ্যাওলা। বৃষ্টি আর মেঘ সরে গেলেই অনেকটা রোদালো নীল আকাশ চোখে পড়ে সুধাপ্রসন্ন। এমনকি নারকেল গাছের গা ঠোকরানো কাঠ ঠোকরা, কি গাছ বেয়ে উঠে যাওয়া কাঠবিড়ালি, তাও এরা সবাই জীবনের নিজস্ব ছন্দে। বৃষ্টি সরে গেলে গাছের পাতায় লেগে থাকা জল বাতাসের টানাটানিতে কখনো বৃষ্টির মায়া পায়। সুধাপ্রসন্ন বাইরে এসে দেখতে পেলেন আবারও রোদ এসেছে। একটু বেলা বেড়েছিল। 11টা সাড়ে 11টার পর কলেজ স্ট্রিট যেতে গেলে বাসের জন্য আরো অনেকটা বেশি সময় দাঁড়াতে হয়। মাইতিপাড়া বাস স্টপে সে পাউডার পাফ চেহারার ফুল ফোটা গাছের নিচে দাঁড়িয়ে সতীপ্রসন্ন হরিদেবপুর ধর্মতলা মিনি বাসের অপেক্ষা করছিলেন। উল্টো দিকে তপা কেবিন, শোভা হার্ডওয়্যার। ডান দিকে পিচ কলের ধোঁয়া বমি করা চিমনি। পাউডার পাফ চেহারার ফুল গাছে এখন একটি দুটি ফুল, যা পাতার মধ্যেই হারিয়ে যায়। অনেকটা সরে মোড়ের দিকে পিছিয়ে এসে দেখলেন সিঁড়িটি মোড়ে কোনো ফোর্সই নেই। এমনই অন্যমনস্কতা দেরি হয়ে যাওয়ার চাপা টেনশনে ডান দিকের রাস্তার মোড়ে আকাঙ্ক্ষিত মিনিবাসটিকে ভেসে উঠতে দেখলেন। ধীরে বাষ্প পেরিয়ে গাড়িটি এসে দাঁড়ালো। হাতল ডান হাতে শক্ত করে ধরে শরীর ভাসিয়ে পাদানিতে ডান পাটি দিয়ে নিজস্ব বিন্যাসে বাসে উঠে পড়লেন সতীপ্রসন্ন। এমনই অন্যমনস্কতা দেরি হয়ে যাওয়া চাপা টেনশনে ডান দিকে রাস্তার মোড়ে আকাঙ্ক্ষিত মিনিবাসটিকে ভেসে উঠতে দেখলেন। ধীরে বাষ্প পেরিয়ে গাড়িটি এসে দাঁড়ালো। হাতল ডান হাতে শক্ত করে ধরে শরীর ভাসিয়ে পাদানিতে ডান পাটি দিয়ে নিজস্ব বিন্যাসে বাসে উঠে পড়লেন সতীপ্রসন্ন। সেই বাসের পেছনে পেছনে প্রায় নিজের ভঙ্গিতে উড়ে চলা দুটি প্রজাপতি তার চোখে পড়ল না। এমন কত কিছুই যে অধরা অদেখা থেকে যায় জীবনে। সিটে বসে মুদিয়ালি থেকে হাজরা পর্যন্ত তাকে নাকে রুমাল চেপে থাকতেই হলো সেকেন্ডারি স্মোকিং আটকাতে। বাসের গায়ে নো স্মোকিং, সিগারেটের প্যাকেটে সিগারেটের বিজ্ঞাপন, হোর্ডিংয়ে, টিভির পর্দায়, খবরের কাগজ, ম্যাগাজিনের পাতায়, ইনজুরিয়াস টু হেলথ। তবু চেতনা ফেরানো যাচ্ছে না। বাসেও সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে যেতে হয়। বিদেশে, বিশেষ করে জাপানে নন স্মোকারদের যাতে সেকেন্ডারি স্মোকিং না হয় তার জন্য আলাদা ধূমপানের ঘর আছে। আর এখানে এটুকু স্বাস্থ্য চেতনা এলো না। বিরক্ত সতীপ্রসন্নর হাজরা থেকে বাস বদলে কলেজ স্ট্রিটে আসতে আরো 1 ঘন্টা লেগে যায় প্রায়। অফিসে লোডশেডিং ছিল। গোদরেজের নবতাল আটকানো রোলিং শাটারের গেট, দরজা খুলে ভেতরে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। শাটার তুলতে এ বয়সে কিছু পরিশ্রমই হলো। ঝোলায় টর্চ ছিল। টর্চে আলো এনে ঘরের অন্ধকারটুকুকে কোথাও কোথাও দূরে পাঠিয়ে দিয়ে নির্দিষ্ট জায়গায় মোম, দেশলাই খুঁজে পেলেন। তারপর মোম জ্বালানো আগুনে যতটা অন্ধকার কাটে। চারপাশে দম চাপা বাড়ি, বাইরের দিকের জানালা বলে কিচ্ছু নেই। দিনে রাতে সব সময়ই ইলেকট্রিক আলো জ্বালাতে হয়। লোডশেডিং এ দুর্বিষহ হয়ে ওঠে ভেতরটা। গরমে, ঘামে, শ্বাসপতনের ভ্যাপসা বাতাসে সে এক দুঃসহ পরিবেশ। মোমের আলোয় পরিবেশ প্রকাশিত হলো। এই বিজ্ঞাপনের ওপর চোখ বোলাচ্ছিলেন সতীপ্রসন্ন। না, কোনো ভুল নেই। খবরের বিজ্ঞাপন বিভাগের মানুষটি এখন এলে হয়। গায়ের ফুল হাতা সাদা শার্ট খুলে ফেলে শুধু গেঞ্জি পরে কুলকুল ঘামছিলেন।
হাত পাখা নাড়ছিলেন। কাঠের তৈরি তালাবন্দি চিঠির বাক্স থেকে আসার সময় আজকের ডাক নিয়ে এসেছেন। কোনো বিজ্ঞাপনের পেমেন্ট দেয়া চেক নেই, বিজ্ঞাপনের অর্ডারও না, যেমন ডিএ ভিপি পাঠিয়ে দেয় ডাকে। পরিবেশের চিঠিপত্র বিভাগের জন্য চিঠি লেখা, কাগজ সম্বন্ধে মন্তব্য আলগা আলগা চোখ বুলিয়ে রেখে দিলেন। অরিন এসে দেখবে, প্রাথমিক নির্বাচন করে তার হাতে দেবে, বাকিরা বাতিল কাগজের ঝুড়িতে। এই ঘর ছেড়ে দিলে অন্তত 60-70 হাজার টাকা সেলামি পাবেন। পরিবেশের নামটা বেচে দিলে আরো 1050। জীবনে এত শ্রম, এত ত্যাগ স্বীকার, অন্তত এই আর্থিক মূল্যটুকু অর্জন করতে পেরেছে। সান্ত্বনা বোধ হয় এইটুকুই। যতীন বরাবরই প্রেস হয়ে আসে, এখনো পৌঁছয়নি। ফলে মাটির কুজো থেকে নিজে নিজেই কাচের গ্লাসে জল গড়িয়ে খেলেন সতীপ্রসন্ন। চোখের সামনে কিছুক্ষণ অন্ধকার থাকলে চোখ সয়ে যায়। কেশ শূন্য মাথা, নাক, গাল, চোখের কোল, ঘাড়, পিঠ, বুক, হাঁটু সব এই গরমে ক্রমাগত উঠে আসা শ্বেত বিন্দুতে গলে গলে যাচ্ছিল। সতীপ্রসন্নর মনে হলো এই দম চাপা পরিবেশ থেকে বাইরে বেরিয়ে মহাত্মা গান্ধী রোডে গিয়ে দাঁড়াবেন। সেখানে ট্রামে, বাসে, লরি, ট্যাক্সিতে, জীবনের জটে জ্যামে তবু কিছু প্রাণের হাওয়া বাতাস। ভুল করে তাল পাখার পাখা হাতেই মহাত্মা গান্ধী রোডের ওপর বেরিয়ে এলেন। আকাশে এখন অনেক মেঘ, এখনই হয়তো ভেঙে বৃষ্টি নামবে। গুমোট হয়ে আছে চারপাশ, তেমন করে বাতাস নেই। হর্নে, গাড়ির শব্দে, লোক চলাচলে দুপুর 1:30-2টোর জমজমাট কলেজ স্ট্রিট। হাঁটতে হাঁটতে পাতিরামের স্টলে এসে দাঁড়ালেন। গত সংখ্যা কেমন বিক্রি হলো তার একটা হিসেব পাওয়া যাবে এদের সঙ্গে কথা বললে। হাতে তালপাতার হাত পাখা ঘামে ভিজে, বুক পিঠে লেপ্টে যাওয়া গেঞ্জি গায়ে, পায়ে স্যান্ডেকের ফিতে বাঁধা জুতো, টাক ঢাকা পাকা চুলের বেড়া ঘামে ভিজে আরো লেপ্টে গেছে। তিনি পাতিরামের সামনে এসে দাঁড়িয়ে মেঘলা পারিপার্শ্বিক দেখতে লাগলেন। তখনই আকাশ কালো করা মেঘদল হুড়মুড় করে বৃষ্টি হয়ে ভেঙে পড়ল বিধান সরণি, মহাত্মা গান্ধী রোড আর কলেজ স্ট্রিটের মাথায়। কানাডা থেকে আসা প্রত্যুষের চিঠি পড়তে অনেকটা সময় লেগে যাচ্ছিল সুধাপ্রসন্নর। প্রত্যুষ লিখেছে এবার তারও অপরাজিতার টিকিট পাঠিয়ে দেবে। তারা দুজনেই যদি ওদেশে যেতে চান তাহলে এটা করতে কোনো অসুবিধে নেই। এমন প্রস্তাব বেশ কয়েক বছর ধরেই দিয়ে আসছে প্রত্যুষ। কলকাতায় কিংবা ভারতবর্ষের অন্য কোথাও এসে সেটেল করার স্বপ্ন নেই প্রত্যুষের। পভার্টি লাইনের এত নিচে যে দেশ, যেখানে যাবতীয় অসুবিধে, সেখানে থাকার কোনো মানেই হয় না। তাছাড়া ছেলে মেয়েদের এডুকেশন ফেসিলিটিস। সুধাপ্রসন্নর মনে পড়ল প্রত্যুষ প্রসন্ন আমেরিকার বস্টন থেকে চিঠি লিখেছে। বাসন মেজে $1 রোজগার করে ছাত্রছাত্রীরা। 1 ঘন্টা $7। গোটা একটা সন্ধ্যা বাসন মাজলে $28। বাসন মাজাটাই ছাত্রছাত্রীদের মূল রোজগার। আমেরিকার বস্টনে কোনো একটা বিশেষ লেকচার দিতে এসে প্রত্যুষ প্রসন্নের এই বিবরণ। তার ছাত্রীদের কেউ কেউ $20 দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি কিনে দেশে ফিরে যাওয়ার সময় গার্বেজে ফেলে দিয়ে যায়, এবং নতুনরা যারা পড়তে আসে তারা প্রথমেই গার্বেজ হান্টিং করে পেয়ে যায় গৃহস্থালির বহু সামগ্রী, জামা কাপড়, বই সমেত বুক শেলফ, ম্যাট্রেস, টেপ রেকর্ডার। বাড়ি বদলের সময় কেউ কিচ্ছু নিয়ে চলে যায় না, রেখে যায় গার্বেজের সঙ্গে। বাড়ির মালিক মালপত্র পুরো খালি করে ঘর ফাঁকা করতে বলেন। ওদেশটা দেখে এলে মন্দ হয় না একবার। এমন লোভ সুধাপ্রসন্নর অস্তিত্বে ছড়ায়। এ বাড়ি বিক্রি করে শেষ জীবনে সুধাপ্রসন্নের কাছাকাছি নাতিদের সঙ্গী হয়ে ওরা তো আর আসবে না, এমন ভাবলেই বুকের ভেতর কি এক বেদনা তোলপাড় হয়ে ওঠে। স্নেহ এমনই কোনো গোপন ক্ষত। চুরুটের আগুন নিভে যায় বারে বারে, তার ঘ্রাণ ছড়িয়ে থাকে বাতাসে।
জিভে ঠোঁটে নিকোটিনের তেতোটুকু। প্রত্যুষ লিখেছে, বস্টনে সিনেমায় যাওয়া বেশ কস্টলি ব্যাপার। ইভিনিং শোয়ের টিকিট $6। দুপুরের শোতে সেই টিকিটই কমে গিয়ে $3। অস্কার পাওয়া ছবি রেনম্যান দেখেছে প্রত্যুষ। ডাস্টিন হফম্যান ছবির হিরো। প্রতি উইকেন্ডে গাড়ি নিয়ে দূরে কোথাও। ক্যাথি এখন কানাডাতেই আছে। আরো কয়েক মাস প্রত্যুষকে থাকতে হবে বস্টনে। সপ্তাহের পুরো দুধ এনে রাখতে হয় ফ্রিজে। বাজার বেশ দূরে। গাড়িতে চড়ে ডিপার্টমেন্টাল স্টোর থেকে আনতে হয় জিনিসপত্র। আমেরিকার প্রায় সব জায়গার মতো এখানেও আধা রান্না করা খাবারের ঢালাও চল, এমনকি প্রায় সেদ্ধ হওয়া ভাতও। একটু নেড়ে চেড়ে গ্যাসের উনুনে গরম করে নেওয়া শুধু। চুরুটের মুখে জমা ছাই ঝেড়ে নতুন করে ধরাতে ধরাতে বেশ সময় লাগে। বর্ষায় কলকাতার ট্রাফিক জ্যাম, বিশেষ করে টালিগঞ্জ ব্রিজ থেকে শুরু করে মহাবীরতলা পর্যন্ত যে নিত্য ধারাবাহিক জ্যাম, তা নিয়ে একটা চিঠির ড্রাফট মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। মামুলি বিষয়, কিন্তু লেখার কায়দায় তাকে লেটার্স টু দ্য এডিটর কলমে ছাপার উপযোগী করতে চান সুধা প্রসন্ন। জানালা দিয়ে ভেসে আসা জেলো বাতাসে প্রত্যুষের চিঠি উড়ে গিয়ে মেঝের ওপর। এলোমেলো হয়ে যায় চিঠি লেখার কাগজ। গরমে তীব্র লোডশেডিংয়ে ঘন্টার পর ঘন্টা ক্লান্তিতে সুধা প্রসন্ন হাই তোলেন। ধর্মতলা থেকে একবার চেষ্টা করেই দোলনকে ফোনে পেয়ে যায় দীপেশ। ফরেন বুক এজেন্সির এই ফোন দীপেশ মাঝে মাঝেই ব্যবহার করতে পারে। দোকানের মালিক তপন ছিল। ছেলেটি আশ্চর্য ভদ্র এবং বিনয়ী। আর পৃথিবীর যাবতীয় বইয়ের খবর বুঝি তার জিভের আগায়। তার সঙ্গে কথা বলে দোলনের নম্বরটি ঘুরিয়ে দেয়া। কি আশ্চর্য! পৃথিবীর বহু বিস্ময়ের একটি যেন তখনই ফুটে ওঠে চোখের সামনে। একবারেই দোলনকে পাওয়া হয়ে যায়। দোলন, আমি। বলো, কেমন আছো? সেই যে গেলে। দোলনের কণ্ঠের সঙ্গে টেলিফোন রিসিভারের ভেতর দিয়ে ডোবারম্যানের ফিকে গলা পেল দীপেশ। পারিনি, এত রকম ঝামেলা। তুমি আজ একবার আসবে, নয়তো টুমোরো, যদি অসুবিধে না হয়। নারীর এই আহ্বানে যেন কিছু জাদু থাকে। দীপেশ আচ্ছা বলে ফোন নামিয়ে রাখে। তখনই মনে হয় কাকুর কাছে যাওয়া বড় জরুরি। ধর্মতলায় এখন কোনো রোদ নেই। মেঘের ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে কলকাতা। তাহলে বৃষ্টি কি নামবে? দীপেশের সঙ্গে তো ছাতা নেই। আকাশ ভাঙলে ভিজে কাক হয়ে যেতে হবে। মেঘলা আকাশে কেমন যেন এক নিজস্ব আলো থাকে। দোলনের কাকুর গাছের দোতলার ঘরে এখন বিকেল 4টে। স্ক্রিপ্ট পড়তে গেলে দোলনের সামান্য ভারী ঠোঁট একটু ঝুলে আসে। মুখের অল্প ফাঁকটুকু দোলনকে যেন আকর্ষণীয় করে তোলে আরো। প্রায় মাঝবয়সী পুরুষের কিসে আকর্ষণ দোলন তা ভালোই জানে। তার ন্যাচারাল কালার লিপস্টিকে, চোখে হালকা আইলাইনারে, চাচা ভুরুর ভঙ্গিতে সেই অধরা রহস্যময়তা জড়িয়ে যায়। আনন্দ অথবা বিষাদের আবেগে দোলনের সামান্য হা হয়ে যাওয়া মুখ, ফুলে ওঠা নাকের পাটা, ভেতরের সংযত উচ্ছ্বাসের ঢেউ শরীরে লাবণ্য আনে। অরুণ এবং দোলনের এই দাম্পত্যহীন, শুধুই একসঙ্গে নারী পুরুষ হয়ে কাটিয়ে দেওয়া জীবনের ছন্দে দীপেশ তো তৃতীয় মেরু নয়। সেও দোলনের সঙ্গে জীবনের রূপ, রস আর রহস্যের রং মেখে নিতে নিতে অন্য এক সহজীবনের মাত্রায়। টান, ভালোবাসা, বিশ্বাস, আশ্রয়, বিশ্বাসভঙ্গ আর ভালো না লাগা সেখানে একই সূত্রে। অরুণ উড়িষ্যা গেছে দিন 15, কি একটা সেলস প্রমোশনের ব্যাপারে। দোলন স্ক্রিপ্ট পড়ার ফাঁকে কখনো মণিমালা হয়ে, কখনো দোলন হিসেবে ফিরে এসে সামনের টেবিলে রাখা জিন উইথ লাইমে চুমুক দিচ্ছিল। তার ফরাসি পারফিউম সুঘ্রাণ, দীপেশের অডিকোলন,
দুইয়ে মিলে মিশে সুরভিত হয়ে উঠেছিল ঘরের বাতাস। রবীন্দ্রনাথের এই কাহিনীর দাম্পত্য বিশ্বাস, নারীর অবস্থান, তখনকার সামাজিক প্রেক্ষিত, কিছু কিছু রাজনৈতিক আন্দোলন সবই ফুটে উঠছিল দোলনের চিত্রনাট্যে। স্ক্রিপ্ট পড়ার সময় দোলন দ্রুত সিগারেট বদল করে, ফলে এ বাতাসে কিছু তামাক পোড়া ধোঁয়ার চাদর। জিনের গ্লাসের তলায় আকাশ থেকে চুরি করে আসা মেঘলা ভাঙা আলো বোধহয় ডুবে যাচ্ছিল। দিনের বেলা কোনো হার্ড ড্রিঙ্কসই পছন্দ নয় দীপেশের, তবু একটা হুইস্কির বড় পেগ নিয়ে তাকে বসতে হয়েছিল। ক্যাজুয়াল স্মোকার দীপেশ ঘোষের হাতেও সিগারেটের অবিরাম দহন। কপালের ওপর নেমে আসা কাটা চুল ম্যানিকিওর করা নখে সরিয়ে দিতে দিতে দোলন বলল, কেমন? জমেছে, বেশ জমেছে। এপিসোডগুলো তো দারুণ, সঙ্গে সঙ্গে ড্রামার ডেভেলপমেন্ট, যা দরকার। জানি না আমার কোনো কোনো ইন্টারপ্রিটেশন বিশ্বভারতী মঞ্জুর করবে কিনা। না, তেমন তো কিছু নেই। বলতে বলতে দীপেশ যেন অন্যমনস্ক হয়েই দোলনের হাত ছুঁয়ে ফেলল। ঘরের সবুজ কার্পেটে সিগারেটের ছাই, ক্যাসকোর খালি প্যাকেট, যে আলু বেসড ভাজা প্রোডাক্টটি সুন্দর গেট আপের পলিথিন প্যাকেটে জিভের স্বাদ ফেরানোর পক্ষে যথেষ্ট, আর ইদানিং আধুনিক জীবনযাপনের অভ্যেসে যেন বা ফান মাঞ্চের ক্ষণিক অপলকা প্রতিদ্বন্দ্বীও। খান কয়েক ইলিশ মাছ ভাজা তখনও পড়ে আছে ডিশে, তার ঘ্রাণে বাতাস ভাসছিল। আর বর্ষার এই দুপুরে ঘরের হাওয়ায় কুকুরের গন্ধ কেমন যেন জড়িয়ে যায়। দোলনের ডোবারম্যান দূরে কোথাও ডাকছিল, এমনি এমনি। করতলে দোলনের নরম হাত রেখে কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকা। দীপেশ তাই ছিল। দোলনের সামান্য খয়েরি চোখের তারায়, ভ্রুভঙ্গিতে কিছু বলা না বলা ভেসে উঠে কোনো রহস্যে যেন উধাও হয়ে যাচ্ছিল। হাতের ভেতর হাত ঘামে। নিজেকে সরিয়ে নিয়ে দোলন বলল, তুমি মিউজিক ভেবেছ? গুরুদেবের গান? দীপেশ তাৎক্ষণিক ভাবনায়, আসলে তার মাথায় তখন শুধুই নেতাজি ইন্দ্র। নিজের ভেতর থেকে ফিরে এসে হাত সরিয়ে নিয়ে যাওয়া দোলনের দিকে তাকিয়ে নিজের প্যাকেটে আর সিগারেট নেই দেখে দোলনের প্যাকেট থেকে সিগারেট নিতে নিতে, তুমি তো বঙ্গভঙ্গের সময়টাকে পিন পয়েন্ট করবে ভেবেছ, তাই ধরো বাংলার মাটি বাংলার জল থিম মিউজিক হিসেবে, তার সামনে তখনও গুরুজির পাশে বসে বাজানোর স্বপ্ন। ওহো, তুমি না একেবারেই ট্র্যাডিশনাল। বলতে বলতে সামনের দিকে ঝুঁকে পড়ে আরো অনেকটা রহস্যময়তায় ডুবে গিয়ে মাথার ঝামড়ে আসা শ্যাম্পু করা চুল পেছন দিকে ঠিক করতে করতে দোলন বলল, বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটা মিছিল আছে অনেকক্ষণ ধরে, সঙ্গে সেই সময়কার কিছু স্টিল ফটোগ্রাফস, কিন্তু গল্পের মূল ভর কেন্দ্র কিন্তু বঙ্গভঙ্গ নয়। সেখানে নারীর আত্মমর্যাদা, আত্মপ্রতিষ্ঠা, ঘুরে দাঁড়ানোর প্রশ্ন। তোমরা ছেলেরা যেভাবে দিনের পর দিন আমাদের বলতে বলতে দোলনের গালে কিছু রক্তের উচ্ছ্বাস। আর যেন বা দীপেশ আজও সেই পুরুষ শাসিত সমাজের প্রতিনিধি। এমন মুদ্রায় দীপেশকেই অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করিয়ে দোলন উঠে দাঁড়ালো। তার এই উঠে দাঁড়ানোর ছন্দে হয়তোবা উত্তিষ্ঠিত জাগ্রত ভঙ্গিমা, এবং পুরো একটি পরিক্রমায় কার্পেটের উপর দিয়ে এসে, বাংলার মাটি বাংলার জল নয় দীপেশ, অন্য অন্য কিছু ভাবো। আমি কনভেনশনাল কিছু করব বলে তোমায় দিয়ে মিউজিক করাচ্ছি না। এমনকি যদি কোনো বিশেষ রাগ বা ওয়েস্টার্ন হয়, আমি ডিকটেক্ট করছি না, কিন্তু তোমায় ভাবতে হবে। বি ক্লাসিক্যাল দীপেশ, বি মডার্ন। অনেকক্ষণ সিগারেট অ্যালকোহলে এক সময় জিভের স্বাদ নেয়ার ক্ষমতা ফুরিয়ে আসে, অথচ দাঁতে নতুন করে সিগারেট চাপতে গেলে আবারও দোলনের প্যাকেটই হাতড়াতে হয়। এই শিষ্টাচার বিরোধী কাজটা বারে বারে করতে দীপেশের মন চাইছিল না। তোমার কাজের মেয়েটিকে দিয়ে একটু সিগারেট আনিয়ে দেবে?
বলতে বলতে দীপেশ পাজামার সাইড পকেটে রাখা মানি ব্যাগে আঙুল ছোঁয়াতে চাইল। থাক না, আমার প্যাকেট থেকেই নাও। আমায় তো আনাতেই হবে। বলতে বলতে সে ভেতর দিকে তাকায়, যেন সেই কাজের মেয়েটিকে খোঁজাখুঁজি। সোফা থেকে একটু ঝুঁকে দেয়ালে সুইচ টিপল দোলন। এই ঝোঁকার মাধুরীতে ছন্দ ছিল, যাতে নেশা জাগে। আর বেল বেজে উঠতেই ঝংকারে কিছুটা যেন সচকিত হয়েই তার কাজের মেয়েটি আলস্য ভাঙা চোখে এসে দাঁড়ালো। একটা 50 টাকার নতুন নোট বাড়িয়ে দিল দীপেশ। 1 প্যাকেট ক্লাসিক কেমন? মেয়েটি ঘাড় নাড়ল। সুতির হালকা ম্যাক্সিতে দোলনকে অনেক কম বয়সী মনে হয়। এখনো দাঁড়িয়ে, তেমন লম্বা নয়, কিন্তু কোথাও যেন একটা চোরা ব্যক্তিত্ব থেকে গেছে। ধরো 3টে গান। তবু মনে রেখো, আমারে তুমি অশেষ করেছ। আর আমি ডিফার করি। এটি তার মেল শভিনিজমের প্রকাশ কিনা অন্তত দোলনের অ্যানালিসিসে বুঝে ওঠার আগে দীপেশ আবারও আগের বাক্যটি একটু জোরে বলে মাথা ঝাঁকায়। তারপর বলে, ভাবতে হবে দোলন, ভাবতে হবে। এ যেন দোলনের কথা দোলনকেই ফিরিয়ে দেয়া। আমি ভাবব। লাইম উইথ জিনের তলানি সমেত গ্লাসটুকু হাতে ধরে থাকে দোলন। তার নিচু হওয়ার ছন্দে শরীর ফুটে ওঠে। অন্তত স্ক্রিপ্টের শেষটা শোনাও। বলতে বলতে দীপেশ হুইস্কিতে ফিরে যায়। তুমি ক্যাসেটে কিছু সাজেস্টিভ কম্পোজিশন করে শোনাও না আমায়। বলতে বলতে সোফার ওপর হাঁটু মুড়ে বসল দোলন। পেটে কোমরে 1 ফোঁটা অতিরিক্ত চর্বি নেই। নমনীয় শরীর আশ্চর্য ছন্দে আছে। সকালে উঠে 2 চামচ সুন্দরবনের মধু, পাতিলেবু, গরম জল। ফ্রি হ্যান্ড এক্সারসাইজের পর 1 কাপ মাখন ছাড়া দুধের সঙ্গে শুকনো টোস্ট 2 পিস। দুপুরে 1 কাপ ভাত, প্রচুর সবজি, কাঁচা স্যালাড, সামান্য মাছ বা মাংস, টক দই। রাতে 2টো রুটি, একটু সবজি, মুরগির স্টু। মাঝে মাঝে মশলাদার খাবার যে একেবারে খায় না তা নয়, তবে সবই নিয়মে। এই বসে থাকার স্থাপত্যে আকর্ষণ ছিল। শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট, অথচ স্পষ্ট নয়। এমন রহস্যে নিজস্ব বিন্দুতে স্থির। চোরা চাউনিতে দীপেশ একবার দোলনকে দেখেই মিউজিক প্রসঙ্গে ফিরে গেল। তার প্রাণের ভেতর মারুবেহাগের একটি তার খুব ধীরে বাজতে বাজতে মাথার ভেতর ছড়িয়ে পড়ে। ইদানিং বাংলা ফিল্ম মানেই তো বড় করে পরিচালক, গল্প লেখক, মিউজিক ডিরেক্টর হিসেবে কোনো একটি নাম প্রায় মানুষ প্রমাণ অক্ষরে। ছবির নামও কেমন যেন গ্রাম্য, বোকা বোকা। গল্পও তাই। সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিংহ, তরুণ মজুমদার, গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত, উৎপলেন্দু চক্রবর্তী, বিপ্লব রায়চৌধুরী, নব্যেন্দু চ্যাটার্জি, গোটা ইন্ডাস্ট্রিতে এমনি ব্যতিক্রমী কয়েকজন। তার চেয়ে তো টিভি ফিল্ম সিরিয়াল অনেক ভালো দোলন, বিশেষ করে ন্যাশনাল নেটওয়ার্কে অনেক বেশি কম্পিটেন্ট। ভাবনার সুতো ছিঁড়ে দীপেশ বলল, যাই। 1 মিনিট দীপেশ। যাওয়ার আগে প্রিয় নারীর এ কণ্ঠস্বরে ঠেকে যেতে হয়। দীপেশ চোখ তুলে, কি বলো? এই কথাটুকু অন্তত মুখে ভাসিয়ে তুলতে পারে। তোমার মেধাবী রাগটির কথা মনে আছে? বাবা আলাউদ্দিন বেঁধেছিলেন রবীন্দ্রনাথের উদ্দেশ্যে। তাকে যদি অন্য কোনো ভাবে দেখি। বলতে বলতে দীপেশ দোলনের কক্ষচ্যুত হয়ে যায়। রাতে মহাবীরতলা থেকে আসা সিঁড়িটি পর্যন্ত চুক্তির অটোতে পেছনের সিটে ধারে বসে অঝরে বৃষ্টি ভিজে যায় দীপেশ। এ অটোটির কোনো প্লাস্টিক সিট নেই। যেভাবে বর্ষা মাথায় করে কাকুরগাছি থেকে সন্ধ্যের পরপরই বেরিয়েছিল, তখনই কিছু বেশি ঝুঁকি নেওয়া হয়ে গেছিল হয়তোবা। দোলন মানা করেছিল, দীপেশ রাজি হয়নি। ট্যাক্সিতে শিয়ালদা পর্যন্ত এসে সেখান থেকে আবার ট্যাক্সি বদল করে হাজরা, তারপর মিনি বাসে টালিগঞ্জ ফাঁড়ি। ব্রিজটুকু পেরিয়ে আসতে আসতে ঝিরঝির বৃষ্টিতে দীপেশ সেঁতিয়ে গেল।
তারপর মহাবীরতলা থেকে সিঁড়িটি মোড়ের অটোযাত্রা। প্রতীক্ষায় থেকে থেকে যদি বা পাওয়া যায় তাতেও প্রচণ্ড ভিড়। ড্রাইভার সমেত যেখানে বড়জোর 6 জন যাওয়ার কথা সেখানে অনায়াসে 8 থেকে 9 জনকে তুলে নিয়ে লাদাই করা। দাঁড়ানো মানুষ বাইরে বৃষ্টিতে ভেজে। তার মাথার উপর অটোর চাল নেই, শুধু পায়ের নিচে চাকা আর গতি আছে, আর আছে পাশ দিয়ে উড়ে যাওয়া হাওয়া। গা মাথা ভেজানো বৃষ্টির ছাট। মানুষকে একটা সময়ের পর ঘরের টানে ফিরতেই হয়। আগে রাত 10টার পর রিকশা উল্টোপাল্টা ভাড়া চাইলে হেঁটেই ঘরে ফিরতেন মানুষ। মহাবীরতলা থেকে হেঁটে হেঁটে ভাটিখানা, কলাবাগান, সিঁড়িটি, করুণাময়ী, আরো দূরে হরিদেবপুর। ইদানিং বছর 3 অটো চালু হওয়াতে হাঁটার শ্রমটুকু আর অভ্যেসে নেই। ফলে বাস, মিনি বাস না থাকলে আর পায়ের ভরসায় যাওয়া যায় না, গাদাগাদি করে অটোতেই। ধারে বসার জন্য দীপেশের বাঁ দিকটা ছাটে ভিজে যাচ্ছিল। ভিজে পাঞ্জাবি তাড়াতাড়ি লেপটে যায় গায়ের সঙ্গে। উল্টো দিক থেকে হর্ন বাজাতে বাজাতে আসা অটো দেখতে দেখতে দীপেশের মনে হচ্ছিল এ যেন বা সেই গ্রহান্তরের কোনো যান, যেমনটি দেখার স্মৃতি স্পিলবার্গের ইটি ছবিতে। সেও তো কয়েক বছর আগের হেডলাইটের আলোর উপর ঝরে পড়া বৃষ্টির জলে চারপাশ কেমন যেন গোলমাল হয়ে যায়। মনেই হয় না এই বৃষ্টিধারার ভেতর তার পরিচিত ভূখণ্ড, জলা, ঝোপ, ঘরবাড়ি দুপাশে ছুটে যাচ্ছে। অটোতে মহাবীরতলা থেকে সিঁড়িটির মোড় আসতে সময় লাগে 7-8 মিনিট। হাঁটলে শুকনোর দিনে এ পথটুকু পেরোতে লেগে যায় 20 মিনিট সময়। সিঁড়িটির মোড়ে অটো থেকে নামতে নামতে আরো একবার কাক ভেজা হয়ে গেল দীপেশ। কিছুতেই মাইতিপাড়া ছাড়িয়ে সুকান্তপল্লীর রাস্তায় পৌঁছে দিতে চাইল না অটো ড্রাইভার। এক ছুটে আবিষ্কারের বাইরে সামান্য বাড়ানো শেডের তলায় দাঁড়াতে গিয়ে কাদামাখা জলে পা ফেলল দীপেশ, অজান্তে, কিছুটা অন্যমনস্ক ভাবে। কাদা জল ছিটকে উঠে এলো স্পঞ্জ বসানো সাদা চটের জমিতে। টেরিকটের আলিগড়ি পাজামায় কাদা ছিটকে এলো, আর যতটুকু বাকি ছিল ততটুকু ভিজে বিহ্বল দীপেশ আবিষ্কারের সামনে পুরোটাই ভর্তি দেখতে পেল। বৃষ্টি বহু মানুষকে আটকে দিয়েছে। আনন্দময়ী বাঙালি হিন্দু হোটেলের ভেতরের বেঞ্চিতে জায়গা ছিল। এখানে যারা আড্ডা দেয় তারা অনেকেই দীপেশকে চেনে তার গোটা 3-4 টিভি প্রোগ্রামের সূত্রে। এদের কেউ কেউ দীপেশকে দেখে সৌজন্যের দাঁত বের করছিল। পাল্টা দীপেশও। সে অনেকের মুখও ভালো করে মনে করতে পারছিল না, তবু সৌজন্যে হাসতেই হয়। আগেও দেখেছে দীপেশ, এখানে যে বোবা ছেলেটি প্রায়ই বসে থাকে সে বিচিত্র অঙ্গিভঙ্গি করে দেখাচ্ছিল কিভাবে কাল রাতে পুলিশের হাত থেকে দৌড়ে পালিয়ে বেঁচেছে। এই মাইমের অনেক শ্রোতা এবং দর্শক ছিল। বাংলা মদ, সিগারেটের ধোঁয়ার গন্ধ ঝুলেছিল ঘরের বাতাসে। পেছনে রান্নাঘর থেকে তরকায় পেঁয়াজ, রসুন, লঙ্কা ফোড়নের গন্ধ, শব্দ ভেসে আসছিল। বেঞ্চিতে পা তুলে বসে 2-1 জন রাতের খাওয়া সারছিল। 3.5 টাকায় ডাল, ভাত, তরকারি। চালের থেকে গড়িয়ে পড়া বৃষ্টি টিউবের আলো লেগে কিছু আলোকিত হয়ে আবারও অন্ধকার পৃথিবীর বুকে আছড়ে পড়ছিল। তারা জমা জল বাড়িয়ে দেবে, কাদাকে করবে আরো দীর্ঘায়িত। অভ্যেসে ডান হাতের চেটো নাকের উপর থেকে থুতনি পর্যন্ত নামিয়ে আনতে আনতে দীপেশ দোলনের সুঘ্রাণ পেল, এমনকি দোলনের দেয়া সিগারেটের গন্ধ। আর চকিতে তখনই যেন তার মাথার ভেতর বেজে উঠল দরবারি কানাড়ার ঝালা। বোবার মাইমে বোধহয় কিছু রসিকতা ছিল, সকলে হাসছিল তার ভঙ্গিতে। শুধু দীপেশই এ রস বুঝতে পারেনি। পুরনো নোংরা ছোপ ধরা বেসিনে গলা খাকড়ে মুখ ধুচ্ছিল কেউ। খাওয়ার পয়সা হিসেব করে বুঝে নিচ্ছিল হোটেলের মালিক। রান্নার জায়গা থেকে চড়া মশলার গন্ধ উড়ে আসছিল। ওয়ে ওয়ে ওয়ে, যেন বা ধাতব কোনো ভৌতিক ধ্বনি ভেসে আসছিল দোতলার ভাড়াটেদের ক্যাসেট প্লেয়ার থেকে।
সতীপ্রসন্ন জানেনও না ত্রিদেব নামের ছবিতে এই গানের সঙ্গে সঙ্গে অসামান্য নেচেছেন নাসিরুদ্দিন শাহ, যা কিনা আর্ট ফিল্মের এক বড় আর্টিস্টের পক্ষে বেশ টাফ ব্যাপার। কখনো চটুল লয়ে অন্যান্য বাণীর সঙ্গে সঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে মিশে যাচ্ছিল। স্টাডিতে আধশোয়া হয়ে এই মাদকতাময় শব্দমালা শুনতে শুনতে সতীপ্রসন্নর হাই উঠছিল। মাঝে মাঝে বৃষ্টি হলেও গরম কম নয়। এখন বেলা 8:30। পাশের রাস্তা দিয়ে এ এ ছাতা সারাবে, পুরনো ছাতা বলতে বলতে ছাতা সারা নিয়া মানুষটি চলে গেল। কাল দৈনিক ভোরের আলোর প্রথম পাতায় ভবিষ্যতের কভার স্টোরির বিজ্ঞাপনে অরিনের নাম বেরিয়েছে। তিনি দেখেননি। ব্যাপারটি তাকে জানায় প্রুফ আনানিয়া করা যতীন। খেলার নানান রকম খবর জানার জন্যে নিয়মিত শুধুই দৈনিক ভোরের আলো দেখে যতীন। অরিন তাকে লেখার বিষয়ে কিছু বলেনি, এমনকি আভাস ইঙ্গিতেও না। কলকাতার 300 বছর পূর্তি, ব্যাপারটা নিয়ে সতীপ্রসন্নর আপত্তি আছে। যোগ চার্ণকের জাহাজ ভেড়ানোর 300 বছর পূর্তি বরং বলা যেতে পারে, কারণ তার আগেও কলকাতা ছিল, শেঠ বসাকদের কলকাতা। এমনকি মুকুন্দরামের চণ্ডীমঙ্গলে যোগ চার্ণক সুতানুটিতে তৃতীয়বার নামার অন্তত 100 বছর আগে লেখা হয়েছিল, তরায় চলিল তরি তিলেক না রয়, চিতপুর শালিখা সে এড়াইয়া যায়, কলিকাতা এড়াইল বেনিয়ার বালা, বেতরেতে উত্তরিল অবসান বেলা। তবু কলকাতা নিয়ে তাকেও কিছু করতে হবে। বাজার চায়, অনেক বই বেরোবে, তামাক পুড়বে, জ্ঞানগর্ভ আলোচনা সেমিনারে কলকাতার গলায় মালা পড়বে। কাশী, জেরুজালেম, ভেনিস, বিদিশা, পাটালিপুত্র, এথেন্স, রোম এর জন্মদিন কখনো হয়েছে বলে তো তিনি শোনেননি। এ কি শুধুই কলোনিয়াল লিগেসিকে নির্দ্বিধায় মেনে নেয়া নয়, নাকি শুধুই হুজুগ সর্বস্বতা? পলাশির যুদ্ধের অনেক আগেই চার্ণক সুতানুটি ছোঁয়ার সঙ্গে পরাধীনতার বীজটি পোতা হয়ে গেছিল, এমনও তো অনেক সময় মনে হয় সতীপ্রসন্ন। আর তৃতীয়বার আসার তারিখটিকে ধরেই বা কেন জন্মদিন, কেন প্রথমবারের দিনটি নয়? কেনই বা রামমোহনের কলকাতায় আসার তারিখটিকে আধুনিক কলকাতার জন্মের তারিখ ধরব না? এসব জিজ্ঞাসা তাকে তাড়া করে। তবু তাকেও পরিবেশের অন্তত একটা সংখ্যা করতে হবে, ক্যালকাটা ইস্যু। তার প্রস্তুতি নিতেই আবারও কলকাতা নিয়ে পড়া, মুকুন্দরামে ফিরে যাওয়া। ভবিষ্যৎ আগামী 1 বছর ধরে তার প্রচ্ছদ কাহিনীর প্যাকেজের সঙ্গে কলকাতার ওপর একটি বিশেষ প্রবন্ধ দেবে, নানা বিষয় ধরে ধরে। এমন অ্যানাউন্সমেন্টও দৈনিক ভোরের আলোর প্রথম পাতায়। এবারে অরিন লিখেছে কলকাতার গাছপালা, ভবিষ্যতে। আগামী সংখ্যার জন্যে তিনি তো কলকাতার আকাশ ভেবেছেন। এও কি ঢুকে গেছে ভবিষ্যতের পরিকল্পনা তালিকায়? ভাবতে ভাবতে অস্বস্তিতে পড়লেন সতীপ্রসন্ন। ভবিষ্যতে অরিন কলকাতার গাছপালা লিখছে, এই খবরটি তাকে জানালে তিনি কি বাধা দিতেন? তবু এই লুকোচুরি খেলা অরিনের। কেমন যেন বেদনায় ডুবে গেলেন সতীপ্রসন্ন। তখনই যেন এই বেদনার সঙ্গে এমন অনুভবও তাকে জড়িয়ে যায়, 600 টাকা মাস মাইনে, আর বাড়তি সামান্য কিছু টিয়েতে মানুষ ভদ্রভাবে বাঁচতে পারে না। এটুকু নিয়মিত দিতেই সতীপ্রসন্নকে বেশ কসরত করতে হয়। তিনি নিজে স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ান না, মদ সিগারেটের নেশা নেই, বাড়িতে ভিসিআর কালার টিভি নেই। তবু কাকাবাবু ডাকা অরিন তাকে তো জানাতে পারত বিষয়টি। ক্লান্তিতে সতীপ্রসন্নর হাই ওঠে। আকাশে বেশ মেঘ করেছে। মেন্তু ভান্ডারীর দোকান থেকে ভেসে আসছে ট্রানজিস্টারের ফিকে আওয়াজ, কোনো হিন্দি ফিল্মি গানের কলি। আর আবারও দোতলার সেই একই ক্যাসেট পাল্টে দিয়ে সুরবদ্ধ গোঙানি, ওয়ে ওয়ে ওয়ে। নিউজ প্রিন্টের দাম যেভাবে বাড়ল
তাতে সামনের সংখ্যা থেকে পরিবেশকে 4 টাকা থেকে 5 টাকা করতেই হবে। ভবিষ্যৎ 7 টাকা। মনে মনে একটা হিসেব করে নিলেন সতীপ্রসন্ন। এ সংখ্যাতেই এ ব্যাপারে একটা অ্যানাউন্সমেন্ট দেবেন। এত দাম বাড়ছে কাগজের, ছোট মাঝারি পত্রপত্রিকা বাঁচবে কিভাবে? কলকাতার গাছপালা তো পরিবেশের মলাট কাহিনী হতে পারত, এবং এ তো পরিবেশেরই বিষয়। একেবারে গোড়ার দিকে এ বিষয় নিয়ে একটা 3 পাতার ফিচার ছাপা হয়েছিল পরিবেশে। তারপর বোটানিক্যাল গার্ডেন নিয়েও একটা বড় স্টোরি। নতুন আপ টু ডেট ডাটা স্ট্যাটিস্টিক্স দিয়ে সুন্দর একটি প্যাকেজ তৈরি হতে পারত। এইসব ভাবলেই নানা হতাশা জড়িয়ে ধরে সতীপ্রসন্নকে। লেখকদের একটা গ্রুপ তৈরি হলো না, যাদের নামটি নিয়ে তিনি পরিবেশের লেখক বলে গর্ব করতে পারবেন। আর তারাও বুক ঠুকে বলতে পারেন, আমরা পরিবেশ থেকে উঠে এসেছি। তেমন টাকা দিতে পারেন না, সেভাবে কাগজ প্রচারিত নয়। একজন লেখক চাইবেনই তার লেখাটি সর্বাধিক মানুষের কাছে পৌঁছক। তার উপর টাকার ব্যাপারটি তো আছেই। তবু অরিন যদি তাকে জানাতো, কাকাবাবু আমি ভবিষ্যতে লিখছি, তিনি খুশি হতেন। সমস্ত খুশি তো মানুষ পেতে পারে না, বেশিরভাগ আনন্দই তার না পাওয়া থেকে যায়। এই যুক্তিতে মালিকের রাগে, কাকাবাবুর স্নেহে সতীপ্রসন্ন দোটানায় থাকেন। আর তখনই তার মনে হয়, অরিন ভবিষ্যতে জয়েন করবে না তো, কিংবা দৈনিক ভোরের আলো গ্রুপ অফ পাবলিকেশনে। ঘরের বাতাসে বৈদ্যুতিক ফ্যানের ব্লেড নড়া ছাড়া কোনো শব্দ নেই। বাইরের পৃথিবী বৃষ্টির প্রতীক্ষায়। সতীপ্রসন্ন এইসব ভাবনার ক্লান্তিতে বিষাদে বিছানায় মাথা রাখলেন। অরিন যদি এখনই ভবিষ্যতে জয়েন করে, তাহলে তার ফিউচার অনেক ব্রাইট। ভালো মাইনে, নিয়মিত নামের প্রচার, লিখলে বেশি টাকা, সার্ভিস, সিকিউরিটি, প্রভিডেন্ট ফান্ড। 10 বছরের পাগলামিতে পরিবেশ গড়ে তুলে নিতে একলা তো কিছুই করতে পারেননি। ওই হ্যান্ড সেটিং কম্পোজ থেকে লাইনও পর্যন্ত এই যা পিটিএসে কম্পোজ করে ভিতরে 3-4 ফর্মা কালার দিয়ে, না এসব বুঝি সারা জীবনের স্বপ্নই থেকে যাবে। আকাশ থেকে প্রথম বৃষ্টি নামলে তার 2-4 ফোঁটা বড় ধীরে নেমে আসে পৃথিবীতে। এই মেঘলা বৃষ্টিনন্দিত আকাশের দিকে তাকিয়ে সতীপ্রসন্নর কেন জানি ঘুমিয়ে পড়তে ইচ্ছে করল। টানা ঘুম, দীর্ঘ ঘুমের ভেতর চলে গিয়ে অনেকটা সময় পার করে দেওয়া। অরিন এখনই ভবিষ্যতে চলে গেলে মলাট কাহিনী, বিভিন্ন প্যাকেজ তৈরিতে তার অসুবিধে হবে। ওর এত কন্টাক্টস, তবুও ভেতরে ভেতরে নতুন, বিশ্বাসী, কম্পিটেন্ট, আবার লিখতে পারে এমন ছেলে খুঁজতে থাকবেন সতীপ্রসন্ন। ততদিন অরিন থাক। ভবিষ্যতে একবার লেখা মানে অরিন আবারও লিখবে। আবার এছাড়া ওদের অন্যান্য অনেক কাগজ আছে। স্ট্র্যাটেজিক পয়েন্ট থেকে ভবিষ্যতে লেখার বিষয়টি ইগনোর করবেন ঠিক করলেন সতীপ্রসন্ন। এ ব্যাপারে তিনি অরিনকে কোনো কথাই বলবেন না। শুধু সামনের সংখ্যা থেকে মলাট কাহিনী তিনি একা একা ঠিক করবেন। কভার স্টোরি নিয়ে আর পরামর্শ নয় অরিনের সঙ্গে। নিজে নিজে স্টোরি ঠিক করে তাকে অ্যাসাইনমেন্ট দেবেন। তাতে অন্তত গোপনীয়তা কিছুটা রক্ষা করা যাবে। আর এই সূক্ষ্ম অপমানটুকুতেই যদি অরিন পরিবেশ ছেড়ে দেয়, তাহলে কিচ্ছু করার নেই। কাউকেই শেষ পর্যন্ত আটকে রাখা যায় না। এই যুক্তিতে সতীপ্রসন্ন স্থির থাকবেন। দোতলা থেকে ক্রমাগত ভেসে আসা ওয়ে 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 আ আ আ শুনতে শুনতে দীপেশ দোলনের ফিল্মের মিউজিক করছিল। তার চারপাশে এখন অনেক নোটস, টেপ রেকর্ডার, খালি আর ভর্তি ক্যাসেট। দেবব্রত বিশ্বাসের গাওয়া মম দুঃখেরও সাধন। শুনতে শুনতে দীপেশ কিছু একটা লিখে নিল। এ ভাঙা শিশি, বোতল, লোহা, বই, খাতা। বলতে বলতে যে ছেলেটি ক্যানিং থেকে আসে, তাকে গোটা চারেক আমুল হোল মিল্কের কৌটো বিক্রি করে দিলেন মনোরমা। কিছুতেই ছোট খালি কৌটো 50 পয়সা করে নিল না ছেলেটি। প্রতিটির দাম 40 পয়সা। গুনে গুনে 1 টাকা 60 পয়সা আঁচলের গেরোতে বাঁধলেন মনোরমা।
1 টাকায় দোক্তা পাতা কিনবেন। বছর 15 পুরনো নেশা, যা এখন রক্তে বেঁচে থাকার সঙ্গে জড়িয়ে গেছে। বৃষ্টিপতন থেমে গেছে, হাওয়ায় এখন তেমন গরম নেই। ইনডোরে গুরুজির পাশে বসে বাজানো আর দোলনের টিভি সিরিয়ালের মিউজিক করার স্বপ্নে বিভোর দীপেশ আজ সকালে দাড়ি কামাতেও ভুলে গেছে। না কামানো গালে পাকা দাড়ি হেসে হেসে জানায়, বয়স হচ্ছে হে দীপেশ ঘোষ, বয়স হচ্ছে। রোদ তখনই তার নিজের অভ্যেসে আকাশে উঠে এলো। সুধা প্রসন্ন তার ঘরে আধশোয়া হয়ে চিঠি লিখছিলেন প্রত্যুষ প্রসন্নকে। পৃথিবী এখন কত ছোট হয়ে গেছে। বস্টন, টরেন্টো, নিউ ইয়র্ক, ওয়াশিংটন যেন উলুবেড়ে, তারকেশ্বর বা জগাছা। তার ঘরের হাওয়ায় চুরুটের গন্ধ ধীরে মিশছিল। পাশে পড়েছিল কালকের স্টেটসম্যান। সেখানে লেটার্স টু দ্য এডিটর কলমে সিরিটি করুণাময়ী হরিদেবপুরের সামগ্রিক পরিবহন সমস্যা নিয়ে তার লেখা চিঠিটি লিড চিঠি হিসেবেই ছাপা হয়েছে। আপাতত সুধা প্রসন্নর মনে এটুকুই সন্তোষ। প্রেমের অভিষেক কেন হলো না তব নয়ন জলে। শুনতে শুনতে আবারও নোট দিল দীপেশ। দেবব্রত বিশ্বাসের গলায় যে সুর ধ্বনি, তা তার মাথার ভেতর ধীরে শিকড় ছড়াচ্ছিল। দোলনের ছবিতে এই সুরটিকে ভাবতে ভাবতে তার চোখ বুজে আসে। ওয়ে ওয়ে তখনও বিরামহীন। তারই ফাঁকে চাই বোম্বে স্টিল বলতে বলতে চলে যাওয়া বিচিত্র হাক। এসবের মধ্যেই সতীপ্রসন্ন ঘুমিয়ে পড়লেন।